যারা মিশরীয় সভ্যতা সম্বন্ধে জানতে চান তাহলে তারা এই ভিডিওটি দেখুন। এই ভিডিওর মধ্যে মিশরীয় সভ্যতা সম্বন্ধে সব কিছু খুঁটিনাটি জানতে পারবেন। মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার পূর্ব অঞ্চলের একটি প্রাচীন সভ্যতা। নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। বর্তমানে অঞ্চলটি মিশর রাষ্ট্রের অধিগত। খ্রিস্টপূর্ব ৩১৫০ অব্দ নাগাদ প্রথম ফারাওয়ের অধীনে উচ্চ ও নিম্ন মিশরের রাজনৈতিক একীকরণের মাধ্যমে এই সভ্যতা এক সুসংহত রূপ লাভ করে। মিশরীয় সভ্যতা ধারণা করা হয় পুরো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। সবচেয়ে প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয় শিরোনামকে পুনর্নির্দেশ করা হয়েছে। ভাষার জন্য মিশরীয় ভাষা। মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার পূর্ব অঞ্চলের একটি প্রাচীন সভ্যতা। নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। বর্তমান অঞ্চলটি মিশর রাষ্ট্রের অধিগত। এরপর ৩ সহস্রাব্দ কাল ধরে চলে প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ পর্ব। প্রাচীন মিশরের ইতিহাস একাধিক স্থায়ী রাজ্য এর ইতিহাসের একটি সুশৃঙ্খলিত ধারা। মধ্যে মধ্যে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতার পর্ব দেখা দিয়েছিল। এই পর্বগুলি অন্তর্বর্তী পূর্ব পর্ব নামে পরিচিত। নতুন রাজ্যের সময়কাল এই সভ্যতার চূড়ান্ত বিকাশ পর্ব। এরপরই ধীরে ধীরে মিশরীয় সভ্যতার পতন আরম্ভ হয়। প্রাচীন মিশরের ইতিহাসের শেষ পর্বে একাধিক বৈদেশিক শক্তি মিশর অধিকার করে নেয়। খ্রিস্টপূর্ব ৩১ অব্দে আদি রোমান সাম্রাজ্য মিশর অধিকার করে এই দেশকে একটি রোমান প্রদেশে পরিণত করলে ফারাওদের শাসন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। প্রাচীন মিশরীয় সভ্যতার সাফল্যের আংশিক উৎস নিহিত রয়েছে নীল নদ উপত্যকার পরিস্থিতির সঙ্গে এই সভ্যতার মানিয়ে নেওয়ার ক্ষমতার মধ্যে। সুপরিচিত বন্যা ও উর্বর উপত্যকার নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থার ফলশ্রুতি ছিল উদ্ধৃত ফসল, যা থেকে এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত হয়। এই সম্পদের সাহায্যেই প্রকাশনের সহায়তায় উপত্যকা ও পার্শ্ববর্তী মরু অঞ্চলে খনিজ পদার্থের উত্তোলন শুরু হয়। একটি স্বাধীন লিখন পদ্ধতির আদি বিকাশ সম্ভব হয়। স্থাপনা ও কৃষিজ পণ্যের সুসংহত ব্যবহার শুরু হয়। পার্শ্ববর্তী অঞ্চলগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং সামরিক বাহিনী বহিঃশত্রুদের পরাজিত করে মিশরীয় প্রাধান্য স্থাপন করে। এই সকল কার্যে প্রেরণা যোগানো ও একে সুসংহত রূপে সাধনা করা হয়েছিল উচ্চবিত্ত লিপিকার, ধর্মনেতা ও ফারাওদের অধীনস্থ প্রশাসকবৃন্দের আমলতন্ত্রের নিদর্শন। এরা সমগ্র মিশরের জনগণকে একটি বহুব্যাপী ধর্মবিশ্বাসের বন্ধনে আবদ্ধ করে তাদের সহযোগিতা ও একতাকে সুনিশ্চিত করেছিলেন। প্রাচীন মিশরীয়দের নানান কৃতিত্বগুলির মধ্যে উল্লেখযোগ্য খনি থেকে অট্টালিকাদি নির্মাণের জন্য পাথর খনন, সমীক্ষণ ও নির্মাণ কৌশলের দক্ষতা। এরই ফলশ্রুতি ঐতিহাসিক মিশরীয় পিরামিড সমূহ, মন্দির, ওবেলিস্ক সমূহ, মিশরীয় গণিত ব্যবস্থা, একটি ব্যবহারিক ও কার্যকারী চিকিৎসা ব্যবস্থা, সেচ ব্যবস্থা ও কৃষি উৎপাদন কৌশল, প্রথম জাহাজ নির্মাণ, মিশরীয় চীনামাটি ও কাচ শিল্পবিদ্যা, একটি নতুন ধারার সাহিত্য এবং বিশ্বের ইতিহাসের প্রাচীনতম শান্তি চুক্তি। হিট্টাইটদের সাথে প্রাচীন মিশর এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকারকে পেছনে ফেলে যায়। প্রাচীন মিশরের
শিল্পকলা ও সাহিত্যের ব্যাপক অনুকৃতি লক্ষিত হয়। বিশ্বের দূরতম প্রান্তে বয়ে নিয়ে যাওয়া হয় এর পুরাকীর্তিগুলি। শতাব্দীর পর শতাব্দী প্রাচীন মিশরের পুরাকীর্তিগুলি ধ্বংসাবশেষ পর্যটক ও লেখকদের কল্পনা শক্তিকে অনুপ্রাণিত করেছে। আধুনিক যুগের প্রথম ভাগে পুরাকীর্তি ও খননকার্যের প্রতি নতুন করে মানুষের আগ্রহ জেগে উঠলে বৈজ্ঞানিক পদ্ধতিতে মিশরের সভ্যতা সম্পর্কে অনুসন্ধান করা হয়। এর ফলে মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক উত্তরাধিকারগুলি মিশর ও বিশ্ববাসীর সম্মুখে নতুন রূপে উপস্থিত হয়। সুপ্রাচীন কাল থেকেই নীল নদ মিশরের জীবনযাত্রায় মূল ভূমিকা পালন করেছে। মিশরীয় সভ্যতার ইতিহাস সুপ্রাচীন কাল থেকেই নীল নদ মিশরের জীবনযাত্রায় মূল ভূমিকা পালন করে এসেছে। নীল নদের উর্বর প্লাবন সমভূমি এই অঞ্চলের অধিবাসীদের স্থায়ী কৃষি, অর্থনীতি ও একটি জটিল ও কেন্দ্রীভূত সমাজ গঠনে সাহায্য করে, যা মানব সভ্যতার ইতিহাসে একটি মাইলফলক রূপে প্রতিষ্ঠিত হয়। আধুনিক শিকারী সংগ্রাহক মানুষেরা মধ্য প্লেইস্টোসিন যুগে শেষ ভাগে অর্থাৎ 12 লক্ষ বছর আগে এই অঞ্চলে বসবাস শুরু করেছিল। পরবর্তী প্যালিওলিথিক যুগ থেকেই উত্তর আফ্রিকার শুষ্ক জলবায়ু আরও উষ্ণ ও শুষ্ক হতে শুরু করে। এর ফলে এই অঞ্চলের মানুষেরা নীল নদ উপত্যকায় ঘন বসতি গড়ে তুলতে বাধ্য হয়। পূর্ব রাজবংশীয় মিশর, প্রাক সাম্রাজ্য এবং আদি সাম্রাজ্যের কালে মিশরের জলবায়ু বর্তমানের চেয়ে কম শুষ্ক ছিল। মিশরের বড় অংশ ছিল সাভানা এবং এসকল এলাকায় খুরযুক্ত পশুপালের বিচরণ ছিল। উদ্ভিদ এবং প্রাণীতে নীল অঞ্চল সমৃদ্ধ ছিল এবং বিপুল পরিমাণ জলজ পাখিও এখানে পাওয়া যেত। এই পরিবেশে শিকারী প্রাণীদের জীবনযাপন ছিল সাধারণ এবং অনেক প্রাণী এই সময়ে পোষ বানানো হয়েছে। 5500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই নীলনদ উপত্যকার ছোট ছোট গোত্র বিকশিত হয়ে উন্নত সংস্কৃতিতে পরিণত হয়। তাদের মাঝে পশুপালন এবং কৃষিকাজে শক্তিশালী নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। তাদের মৃৎশিল্প এবং বিভিন্ন ব্যক্তিগত জিনিস যেমন চিরুনি, ব্রেসলেট এবং বিড ছিল তাদের বিশেষ বৈশিষ্ট্য। এই সকল আদি সংস্কৃতির মাঝে উচ্চ মিশরে সবচেয়ে বড় ছিল বাদারি। তাদের উৎপত্তি সম্ভবত লিবীয় মরুভূমিতে। উন্নত সিরামিক সামগ্রী, পাথরের হাতিয়ার এবং তামার ব্যবহারের জন্য তারা সবচেয়ে বেশি জ্ঞাত। বাদারিদের পরে আসে আমোরিতয় এবং গেরজেহ, যারা আরও কিছু প্রযুক্তিক উন্নতি সাধন করে। নাকাদা 1 এর সময়ে থেকেই মিশরীয়রা ইথিওপিয়া থেকে অবসিডিয়ান আমদানি করে তা দিয়ে ব্লেড বানাতে শুরু করে। নাকাদা 2 সময়ে নিকট প্রাচ্যের সাথে বাণিজ্যিক যোগাযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। মাত্র 1000 বছর সময়ই নাকাদা সংস্কৃতি ছোট ছোট কিছু কৃষি সম্প্রদায় থেকে এক শক্তিশালী সভ্যতায় পরিণত হয়। এর নেতারা নীল অঞ্চলের সম্পদ এবং মানুষদের পূর্ণ কৃতিত্ব বজায় রাখতে সমর্থ হয়। মিশরীয় সভ্যতার মানুষেরা কেমন ছিল? তারা অনেক ধার্মিক ছিল। তাদের মধ্যে ধারণা করা হয় যে ঈশ্বরের বাণী ছিল না, ঈশ্বরের ধর্ম ছিল না, কিন্তু তারা
মূর্তি পূজায় আসক্ত ছিলেন। যেমন সেটি নিজেদের মূর্তি নিজেরা তৈরি করত। যদি কোনো ফারাহ রাজত্ব করতেন ওই সময়ে তার মূর্তি তৈরি করে উপাসনা করা হতো। তো তাদের ওই সময়ে এখনকার আধুনিক সভ্যতার মতো সব কিছুই ছিল। ডক্টর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, দার্শনিক ছিল, শিল্পী ছিল, সব কিছুই ছিল। ওই সময়ের মানুষেরা অনেক কর্মজীবী, অনেক কর্মঠ এবং খুবই পরিশ্রমী ছিলেন। ওই সময় তারা বিভিন্ন ভাস্কর্য, শিল্প, সাহিত্যে অনেক পটু ছিলেন। তারা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করতেন। আবার তাদের সময় একটি জিনিস প্রচলিত ছিল, সেটি হচ্ছে তাদের মৃতদেহকে সংগ্রহ করে মমি করে রাখা হতো। তারা ভাবত তারা আবার কোনো এক সময় ফিরে আসবে, তাদের ওই দেহের মধ্যে আবার সেই আত্মা ফিরে আসবে। তারা এইসব ধারণা করে সে সময় তারা নিজেদের লাশ মমি করে সংগ্রহ করে রেখে দিত। তারাও ঈশ্বরে বিশ্বাসী ছিল, তবে ঈশ্বরের ধর্ম তাদের মধ্যে ছিল না, এটি ধারণা করা যায়। কারণ তখনকার সময়ে কোনো নবী প্রেরিত রাসূল তখনকার সময়ে ছিল না। ধর্ম, প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস মিশরীয় পুরাণে প্রতিফলিত হয়েছে। 3000 বছরেরও কিছু বেশি সময় ধরে মিশরে পৌরাণিক ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল। মিশরের সভ্যতা ও সংস্কৃতির পাশাপাশি তার পুরাণেও বিবর্তিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পৌরাণিক চরিত্রগুলোকে যুগ ভেদে বিভিন্ন ভূমিকায় দেখা যায়। পৌরাণিক ধর্মে মূলত বহু দেবদেবীর অস্তিত্ব থাকলে প্রাচীন সাম্রাজ্যের কালে আথেনের চতুর্থ আমেনহোতেপ শাসনামলে কিছু কালের জন্য সূর্যদেব আথেনকে কেন্দ্র করে একেশ্বরবাদের চর্চা করতে দেখা যায়। কিন্তু আথেনের মৃত্যুর সাথে এই চর্চাও লোপ পায় এবং আগের বহু দেবদেবী সংবলিত পৌরাণিক ধর্ম ফিরে আসে। তাদের ও সময়ও বহু দেবদেবতা তারা বিশ্বাসী ছিল। খাদ্যের দেবতা, সূর্যের দেবতা, ভাগ্যের দেবতা, বিভিন্ন দেবতায় তারা বিশ্বাসী ছিলেন এবং পূজা অর্চনায় প্রচলিত ছিল সেই সময়ের সমাজ। মিশরীয়রা তারা ধর্মচর্চায় অত্যন্ত পটু ছিলেন এবং মিশরীয় সভ্যতার মানুষেরা ছিল সবচেয়ে আধুনিক। বিশ্বের সবচেয়ে আধুনিকতা সব কিছুই মিশরই শুরু হয়। মিশরীয় সভ্যতা কেমন ছিল বা মিশরীয় সভ্যতা কেন এত বিখ্যাত, এই প্রশ্নের উত্তর যাদের অজানা তাদের জন্য মিশরীয় সভ্যতা সম্পর্কে মূল আলোচনা এই যে মিশরীয় সভ্যতার কাল ও ভৌগোলিক অবস্থান। হাজার হাজার পূর্বে নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা উন্মেষ ঘটে। নীল নদের দান বলে খ্যাত। ভৌগোলিক দিক থেকে মিশর দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চল এইরূপ দুই ভাগে বিভক্ত। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত নীল নদ ভূমধ্য সাগরে মিলিত হয়েছে, ফলে নীল নদের পন্টঢাবনে মিশরের উভয় অঞ্চলে পলি মাটি জমে উর্বরতা বৃদ্ধি পায়। এ সকল কারণে মিশরে নদীমাতৃক নগর সভ্যতা গড়ে ওঠার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। 5000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে মিশরের ইতিহাসে প্রাক রাজবংশীয় যুগ বলা হয়। খ্রিস্টপূর্ব 3200 অব্দে রাজা মেনেস নামে এক শক্তিশালী সামন্ত উত্তর ও দক্ষিণ মিশরকে
একত্রিত করে একটি বড় রাজ্য পরিণত করেন। মেমফিস শহরে মেনেস তার রাজধানী স্থাপন করেন। পরবর্তীতে এই রাজধানী থিবস শহরে স্থানান্তরিত হয়। রাজা মেনেসের পর থেকে 3000 বছর পর্যন্ত প্রাচীন মিশরে 31টি রাজবংশের ইতিহাস পাওয়া যায়। মিশরের প্রাচীন ইতিহাসকে ঐতিহাসিকগণ কয়েকটি পর্বে বিভক্ত করেন। প্রথমত প্রাক রাজবংশীয় খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 সাল এবং প্রাচীন রাজত্বের যুগ খ্রিস্টপূর্ব 3200 থেকে 2300 অব্দ পর্যন্ত। মধ্য রাজত্বের যুগ 2300 থেকে 1788 পর্যন্ত। বৈদেশিক হিক্সদের আক্রমণ 1750 খ্রিস্টপূর্ব থেকে 1580 খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল। নতুন রাজত্বের যুগ 1500 সাল থেকে 1090 সাল পর্যন্ত। এক প্রাক রাজবংশীয় যুগে নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতার সূচনা হয়। এ যুগে মিশরীয়রা কৃষিকাজে সেচ ব্যবস্থার বিভিন্ন কৌশল আবিষ্কার করে। এছাড়া তারা লিখন পদ্ধতি, উন্নত মানের কাপড়, সৌরপঞ্জিকা প্রস্তুত করতে শিখে। 3200 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয় প্রাচীন রাজত্বকাল। রাজা মেনেস উত্তর ও দক্ষিণ মিশরকে এক করে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রাচীন মিশরের সম্রাটদের ফারাও বলা হতো। ফারাও শব্দের অর্থ বড় বাড়ি। বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান। তারা একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন। সম্রাটের প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োজিত থাকতেন একজন উজির বা প্রধানমন্ত্রী। মিশরের ফারাও বা সম্রাটের মধ্যে বিখ্যাত ছিলেন রাজা মেনেস। প্রথমত আহমজ, রাজা তুথোমস, সম্রাট ইখনাটন এবং প্রথম ও দ্বিতীয় রেমেসিস। পরাক্রমশালী তৃতীয় রেমেসিসের মৃত্যুর পর ফারাওদের শাসন দুর্বল হয়ে পড়ে। প্রাচীন মিশরীয় সভ্যতার পতন। প্রাচীন মিশরীয় 20তম রাজবংশের শেষ সম্রাট ছিলেন একাদশ রামসেস। এ সময় মিশরের গৃহযুদ্ধের সূচনা হয়। 1880 খ্রিস্টপূর্বাব্দে থিবস শহরের প্রধান পুরোহিত বা ধর্মযাজক সিংহাসন দখল করেন। খ্রিস্টপূর্ব 525 অব্দে পারস্য রাজশক্তি মিশর অধিকার করলে মিশরীয় সভ্যতার অবসান ঘটে। অতঃপর 332 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডার মিশর অধিকার করেন। তারপর থেকে মিশরে টলেমি রাজবংশ প্রতিষ্ঠিত হয়। টলেমি রাজবংশ দীর্ঘদিন মিশর শাসন করে। এই বংশেরই রানী ছিলেন বহু আলোচিত ও জগৎ খ্যাতি রানী ক্লিওপেট্রার সময়ে মিশর বারবার রোমানদের দ্বারা আক্রান্ত হয়। কালক্রমে রোমানরা মিশরে রোমান শাসন বিস্তার করে। প্রাচীন মিশরীয় জীবনযাত্রা ও সংস্কৃতির পরিচয়। ধর্ম বিশ্বাস। প্রাচীন মিশরীয় সমাজে ধর্মের বিশেষ গুরুত্ব ছিল। রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মের প্রভাব ছিল অত্যন্ত প্রকট। রাজা বা ফারাও ছিল প্রধান ধর্মীয় নেতা। তাদের প্রধান দেবতার নাম ছিল আমন-রে। নীল নদের দেবতা নামে খ্যাত ছিল অসিরিস। মিশরীয়রা আত্মার অবিনশ্বরতা ও পুনর্জন্মে বিশ্বাসী ছিল। তাদের ধারণা ছিল দেহ ছাড়া আত্মা ঈশ্বরের সান্নিধ্য লাভ
লাভে বঞ্চিত হবে। এজন্যই তারা ফারাও বা সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃতদেহ সংরক্ষণের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মমি প্রস্তুত করত। মমিকে যুগ যুগ পরম্পরায় অক্ষত রাখার জন্য নির্মাণ করা হয় সমাধি, স্তম্ভ, পিরামিড। তবে ধর্মবিশ্বাসে ন্যায় অন্যায়ের বা পাপ পুণ্যের বিশ্বাস জড়িত ছিল। মিশরীয় সমাজে পুরোহিতদের দৌরাত্ম্য ছিল ব্যাপক। খ্রিস্টপূর্ব ৩৩৭৫ অব্দে রাজা চতুর্থ আমেনহোটেপের নেতৃত্বে একটি ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়। তিনি প্রধান পুরোহিতদের মন্দির থেকে বহিষ্কার করে একক দেবতা অ্যাটন বা একেশ্বর এর পূজা করার নির্দেশ দেন। হাইরোগ্লিফিক্স প্রাচীন মিশরীয় সভ্যতার লিখন ও লিপি পদ্ধতি। মিশরীয়রা প্রথম লিখন ও লিপি পদ্ধতি আবিষ্কার করে। মিশরীয়দের এই লিখন পদ্ধতির নাম ছিল হাইরোগ্লিফিক্স। খোদাই কাজ করা বা চিত্রে প্রদর্শন করা এই পদ্ধতির 25টি বর্ণ ছিল এবং প্রতিটি বর্ণ একটি বিশেষ চিহ্ন বা অর্থ প্রকাশ করত। এই প্রথম মানবজাতি ভাব প্রকাশের ক্ষেত্রে লিখন পদ্ধতির উদ্ভাবনে সক্ষম হয়। প্রাচীন মিশরের দর্শন ও বিজ্ঞান। আধুনিক সভ্যতা অনেকটা প্রাচীন মিশরীয় দর্শন ও বিজ্ঞানের নিকট দায়বদ্ধ। সে যুগে অশেষ জ্ঞানচর্চার সূত্রপাত হয়। প্রাচীন মিশরে কারিগরি বিদ্যার প্রসার লাভ করেছিল। ব্রোঞ্জ ব্যবহারের ফলে নানা প্রকার অস্ত্র ও যন্ত্র আবিষ্কার হয়। মিশরীয়রা গণিত, শাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিল। তারা নিকটবর্তী নক্ষত্রদের পর্যবেক্ষণ করার কৌশল ও আয়ত্ত করেছিল। তারা নীলনদের জোয়ার ভাটা নির্ণয় করে এবং এ সম্বন্ধীয় সম্যক জ্ঞান আয়ত্ত করে। মিশরীয় বিজ্ঞানীরা সর্বপ্রথম জ্যামিতি ও গণিতশাস্ত্রের উদ্ভাবন করেন। তারা যোগ বিয়োগের ব্যবহার জানলে গুণ ও ভাগ করতে জানত না। মধ্য রাজবংশের যুগ থেকে মিশরীয়গণ চিকিৎসা বিজ্ঞানে দক্ষতা অর্জন করেন। মিশরে চক্ষু, দন্ত ও পেটের পীড়া রোগের চিকিৎসা আবিষ্কারে সক্ষম হয়। তারা বিভিন্ন রোগ ও ওষুধের নাম লিপিবদ্ধ করে এবং সেটিরিয়া মেডিকা নামক ওষুধের তালিকা প্রণয়ন করেন। মৃতদেহকে অক্ষত রাখার জন্য মিশরীয় চিকিৎসা বিজ্ঞানী এক ধরনের ওষুধ আবিষ্কার করেছিল। মিশরের পিরামিড। প্রাচীন মিশরীয় শিল্পকলা ও স্থাপত্যের আশ্চর্য নিদর্শন পিরামিড। পাথর দিয়ে তৈরি চিত্রকণাকার পিরামিড আজও মিশরের কায়রো শহরে অদূরে সভ্যতার ইতিহাস বহন করেছে। এ সকল পিরামিডের অভ্যন্তরে মিশরের রাজা এবং সম্ভ্রান্ত লোকদের মৃতদেহ মমি করে রাখা হয়েছে। লক্ষাধিক পাথর টুকরো করে নিখুঁতভাবে জোড়া দিয়ে এই পিরামিড তৈরি করা হতো এবং একটা পিরামিড 4 থেকে 500 ফুট উঁচু ছিল। এ থেকে সহজেই অনুমান করা যায় মিশরীয়দের বিজ্ঞান ও কারিগরি কৌশল কত উন্নত ছিল। মিশরীয় সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ ব্যবহারের ফলে নগর সভ্যতা সৃষ্টিতে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এ সময় নানা আবিষ্কারই নগর সভ্যতা, বিশেষ করে মিশরের নগর সভ্যতার উদ্ভবে সক্ষম হয়। মিশরীয় সভ্যতা আধুনিক সভ্যতার পথ প্রদর্শক হিসাবে বিবেচিত। মিশরীয় সভ্যতা এটি মূলত গড়ে ওঠে
নীল নদকে কেন্দ্র করে। মধ্য আফ্রিকার পাহাড় থেকে জন্ম হলো নীল নদের। এই পাহাড়ি নদ এঁকে বেঁকে নেমেছে উত্তরে, মিশেছে ভূমধ্য সাগরে। ভালো ক্রিকেট খেলা দল হিসেবে সাউথ আফ্রিকাকে তো আমরা চিনি, মিশরকেও এমনিভাবে সাউথ ও নর্থে ভাগ করা হয়েছিল। নীল নদের উৎস হল সাউথ বা দক্ষিণ মিশরে। এই দক্ষিণ মিশরকে বলা হতো আপার ইজিপ্ট। স্বাভাবিকভাবেই উত্তর মিশরকে বলা হতো লোয়ার ইজিপ্ট। প্রশ্ন আসতে পারে, মিশরের অধিবাসীরা কি দুই জায়গাতেই থাকতো? এর উত্তর লুকিয়ে আছে নীল নদের চলাচলের মধ্যে। আগেই বলেছি, নীল নদ মিশেছে ভূমধ্য সাগরে। নীল নদ এই ভূমধ্য সাগরে মিশে যাওয়ার আগে উত্তরে তৈরি করেছে এক উর্বর উদ্বীপ। এখন বোঝাই যাচ্ছে একদম শুরুর দিকে লোয়ার ইজিপ্টটি মানুষের আবাসভূমি হিসেবে পারফেক্ট ছিল। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল উত্তর মিশরে। চারদিকে নদী, সেই সাথে উর্বর দ্বীপ, কৃষি কাজের জন্য এক চমৎকার পরিবেশ। প্রতি বছর বন্যা হয় নীল নদে, আর বন্যার পর জমিতে পলিমাটি জমে। পলি জমা উর্বর মাটিতে প্রচুর ফসল ফলে। সমস্যা আছে দুটো। হঠাৎ বন্যা হলে জমির পাকা ফসল নষ্ট হয়ে যায়, আবার অনেক দিন বৃষ্টি না হলে মাঠঘাট শুকিয়ে যায়। এতে ফসল ফলানো কঠিন হয়ে যায়। তাহলে পানিকে কৃষিকাজের সুবিধার্থে নিয়ন্ত্রণ করার উপায় কী? নীল নদের তীরে ছিল ছোট ছোট গ্রাম। মিশরের কৃষিজীবী মানুষেরা থাকত এই গ্রামগুলোতে। কৃষিকাজের সুবিধার জন্য এই বন্যার হাত থেকে ফসল বাঁচাতে বাঁধ দেওয়ার চিন্তা করল তারা। বাঁধ দিলে বন্যা ঠেকানো যাবে, আবার বর্ষার পানিও ধরে রাখা যাবে। তাহলে শুকনো মৌসুমে মাটি শুকিয়ে গেলে জমে থাকা পানি দিয়ে জমিতে সেচও দেওয়া যাবে। বুদ্ধি তো বের হলো, কিন্তু বাস্তবায়ন তো করতে হবে। প্রচুর কাজ, প্রচুর মানুষ দরকার। কৃষিকাজ কিন্তু পশু শিকারের তুলনায় জীবিকা নির্বাহের জন্য স্থায়ী ও অনেকটা নিরাপদ। তাই খবর পেয়ে প্রচুর লোকজন মিশরে ছুটে আসে। এভাবে ধীরে ধীরে নীল নদের তীরে মানুষের বসতি বাড়ে। সেচ ব্যবস্থার থাকায় ধীরে ধীরে কৃষি জমির পরিমাণ বাড়তে থাকে। এজন্য প্রচুর কৃষি উপকরণের প্রয়োজন হয়। তাই বসবাসের যন্ত্রপাতি বানাতে কারিগরেরা বসতি গড়ে। নীল নদের তীরে কৃষি যন্ত্রপাতি তৈরির কারখানা গড়ে ওঠে। জমি চাষের জন্য কৃষকেরা ব্যবহার করত এক ধরনের কাঠের ছুরি। ছুরির মাথায় থাকত পাথরের ধারালো ফলা। পাথর দিয়ে বানানো কাস্তেও পাওয়া গেছে এখানে। কারিগরেরা নিপুণ হাতে মাটির পাত্র ও ঝুড়ি বানাতো। তামার হাতিয়ার, কালো লাল রঙের মাটির পাত্র পাওয়া গেছে এই অঞ্চলে। কুমারেরা ফসল জমা রাখার জন্য মাটির পাত্র তৈরি করত। জেলেরা জলহস্তি আর মাছ শিকার করত। এক জায়গা থেকে অন্য এক জায়গায় ফসল নিয়ে যাওয়ার জন্য এক মানুষের চলাচলের জন্য তৈরি হতে থাকে রাস্তাঘাট। এভাবে নীল নদের তীরের গ্রামগুলোই ধীরে ধীরে তৈরি হতে থাকে নগর। সেজন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন। বোঝা যাচ্ছে কত পেশার মানুষের কাজের জায়গা তৈরি হচ্ছে দিন দিন। এভাবেই ক্রমে ক্রমে জনবসতি গড়ে ওঠে নীল নদের তীরে। এভাবেই মিশরীয় সভ্যতার ক্রম বিকাশ ঘটে। মিশরীয় সভ্যতার সম্বন্ধে আজও পৃথিবীর সবাই জানতে আগ্রহী এবং কৌতূহল।
এটি সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল, সেটি সম্বন্ধে আমরা ভিডিওর মধ্যে অনেক আলোচনা করেছি। ভিডিওর সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ।